দীর্ঘ ৮৬ দিন পর আন্তর্জাতিক রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার। চালু হয়েছে কাতার এয়ারওয়েজের ফ্লাইট। বিমানের লন্ডন ফ্লাইট চলবে রোববার থেকে। করোনার আঘাতে বিপর্যস্ত শ্রমবাজার, চাকরি হারাতে পারেন অন্তত ১.৫ কোটি মানুষ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের। করোনা ভাইরাস ফিলিং কিট আবিষ্কারের দাবি বরিশালের ২ গবেষকের। আক্রান্ত ব্যক্তি ব্যবহার করলে ছড়াবে না কোভিড, দ্রুত সরকারি অনুমোদনের আহ্বান। করোনার কারণে ঝুলে আছে চট্টগ্রাম সিটি সহ স্থানীয় সরকারের প্রায় ২০০ নির্বাচন। এখনই ভোট নয়, জানালো কমিশন। দায়িত্বে থাকবেন আগের জনপ্রতিনিধিরাই। এবং বর্ষার শুরুতেই নবযৌবনা ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করায় বিনা খরচেই ফিরেছে রূপ। স্থায়ী সীমানা পিলার বসানোর তাগিদ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। ৮৬ দিন পর আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা উঠল। কাতার এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বিমান চলাচল কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তুতি শেষ না হওয়ায় লন্ডন ফ্লাইট চালু হবে ২১শে জুন থেকে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২১শে মার্চ চীন, যুক্তরাজ্য এবং হংকং ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান পরিবহন খাত। পরে যুক্তরাজ্য ও হংকংয়ের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। স্থাপন করা হয়েছে জীবাণুনাশক চেম্বার। কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া কোনো বিদেশি বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। সনদটি ইংরেজিতে অনুদিত, ফ্লাইটে চড়ার ৭২ ঘন্টা আগের হতে হবে। আর কোনো বাংলাদেশি করোনামুক্তির সার্টিফিকেট ছাড়া আসলে তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। কারো কোনো উপসর্গ পাওয়া গেলেও তাকে যেতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আপাতত শুধু কাতার ও লন্ডনের ফ্লাইট চলবে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শিউলি, কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্যাসেঞ্জার সেখানে নামতে পারবেন না। শুধু ট্রানজিট প্যাসেঞ্জারের যাত্রীরাই কাতার হয়ে অন্য দেশে তারা যেতে পারবেন। এছাড়া আপনারা জানেন যে লন্ডনে সীমিত পরিসরে ফ্লাইট চালু হচ্ছে ২১শে জুন থেকে। তবে অন্যান্য দেশে যে নিষেধাজ্ঞা ছিল সেটা অন্যান্য আমাদের দেশের সাথে যাত্রীবাহী বিমান চলাচলে সেটা কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। এবং করোনা পরিস্থিতি উন্নতি হলেই পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে এই ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক। এবং আন্তর্জাতিক ফ্লাইট চালুর ক্ষেত্রে যেসব স্বাস্থ্যবিধি রয়েছে ইতিমধ্যে কিন্তু সেগুলো নেওয়া হয়েছে। জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে, যে টানেল মধ্যে দিয়ে যাত্রীরা যখন যাবে সেখানে তাদের অটোমেটিক তাদের দেহের তাপমাত্রা চলে আসবে এবং অডিও সিগন্যালের মাধ্যমে যদি কারো দেহের তাপমাত্রা বেশি হয় তাহলে তাকে আলাদাভাবে আইসোলেশন করে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এছাড়া কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে যদি কারো দেহে তাপমাত্রা বেশি হয় তাহলে তাকে আলাদাভাবে আইসোলেশন করে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এছাড়া কিন্তু এই টানেলের মধ্যে দিয়েই তার হ্যান্ড স্যানিটাইজার হবে এবং প্রবেশের পরই যাত্রীদেরকে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক সরবরাহ করা হবে, নতুন সরবরাহ করা হবে। তো এইসব বিধি মেনেই এবং আরও অন্যান্য যেসব বিধিমালা আছে সেগুলো মেনেই কিন্তু আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হয়েছে। এবং এক্ষেত্রে কী কী বিধিনিষেধ আছে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলবো আমরা এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালকের সঙ্গে। আজ থেকে ফ্লাইট চালু হলো, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ। আজকে থেকে আজকে ১৬ জুন আজকে থেকে সীমিত সংখ্যক ফ্লাইট চালু হয়েছে। তার মধ্যে ঢাকা, দোহা, ঢাকা এই রুটে কাতার এয়ারওয়েজের মাধ্যমে শুধুমাত্র ট্রানজিট প্যাসেঞ্জার বাংলাদেশ থেকে যেতে পারবে। এবং আগামী রবিবার থেকে ২১শে জুন থেকে ঢাকা, যুক্তরাজ্য, ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। তো আজকে ফ্লাইটটি ২টা ১০-এ এসেছিল রাত্রে এবং ৩টা ১০-এ বাংলাদেশ ছেড়ে ঢাকা ছেড়ে গমন করেছে। এবং যাত্রীর সংখ্যা ছিল ২৭৪ জন এবং অ্যারাইভাল যাত্রীর সংখ্যা ছিল হচ্ছে ৩৩ জন। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থাগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে একটি ডিসইনফেকশন টানেল বসানো হয়েছে, যে এখানে যাত্রীরা আসলে তার তাপমাত্রা পরীক্ষা সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে এবং ডিসইনফেকশন করা হবে স্প্রের মাধ্যমে
মানে তার এই টানেলের মধ্যে ঢুকলে একজন যাত্রী উপর থেকে এবং সাইড থেকে তার উপরে একটা আমাদের যে স্পেশালাইজ যে লিকুইড আছে সেটা দেওয়া আছে মেশিনের মধ্যে, এবং সেটা দেওয়া স্প্রে বা ধোঁয়ার মতো করে তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে এবং তাকে ডিসইনফেক্ট এভাবে করা হবে আর কি কি শর্ত মেনে যাত্রীদেরকে যেতে হবে যে দেশগুলোতে তারা যাবে? জি, আসলে এটা ডিপেন্ড করছে ওই দেশের ঢুকতে কি কি ডকুমেন্টগুলি লাগবে। লাইক কোনো দেশে নেগেটিভ কর্নার সার্টিফিকেট লাগে, আবার অনেক দেশেই লাগে না। এবং এছাড়াও সে ওই দেশের নাগরিক কিনা বা তা ওই দেশে যাওয়ার জন্য তার যে প্রয়োজনীয় ভিসা আছে কিনা, এই সমস্ত জিনিসগুলি আসলে আমাদের যে এয়ারলাইন্স চেক ইন করবে তারা পরীক্ষা করবে, এবং আমাদের ফাইনালি যখন ইমিগ্রেশন হবে তার ইমিগ্রেশন কর্মকর্তারা যে বিষয়গুলি তারা পরীক্ষা করে দেখবে। এছাড়া আর বাংলাদেশে আসার ক্ষেত্রে কি কি বিধিনিষেধ বার্তা? বাংলাদেশে আসার ক্ষেত্রে আমাদের যে বিধিনিষেধগুলি যেগুলি ছিল, যে কোনো বিদেশি নাগরিক যদি বাংলাদেশে আসতে চায় তার ভিসা লাগবে, এবং ভিসার জন্য তার নেগেটিভ কর্নার সার্টিফিকেট একটা মাস্ট। এছাড়াও যদি বাংলাদেশি বংশোদ্ভূত কোনো নাগরিক আসে বা বাংলাদেশিরা আসে, সেক্ষেত্রে তাদের জন্য যদি নেগেটিভ কর্নার সার্টিফিকেট থাকে এবং তারা আসার পরে বাসায় কোয়ারেন্টাইন থাকার জন্য তাদেরকে পাঠানো হবে। এছাড়া যদি তাদের কোনো সার্টিফিকেট না থাকে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করব। ধন্যবাদ আপনাকে। আমরা তখন শুনলাম যে আসলে বাংলাদেশে আসার ক্ষেত্রে এবং বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্রে কি কি বিধিনিষেধ মানতে হবে, এবং বিমানবন্দরে যেসব স্বাস্থ্যবিধি মানা হয়েছে কি কি ব্যবস্থা নিয়েছেন সেই বিষয়গুলো। এবং আপনারা জানেন যে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য কিন্তু বিমানবন্দরের ভেতরে আসন বিন্যাস করা হয়েছে, এক একটি আসন খালি রেখে স্টিকার লাগানো হয়েছে, এবং ওয়েটিং থেকে শুরু করে বোর্ডিং ডিস পর্যন্ত এলাকায় কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। কবির, এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সব শেষ। ৮৬ দিন পর শুরু হলো বিমান চলাচল, সে বিষয়ে জানাচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাজিরা শিউলি। করোনা মহামারীর থাবায় বিপর্যস্ত দেশের শ্রমবাজার। বেসরকারি একটি সংস্থার জরিপ বলছে চাকরি হারাতে পারেন অন্তত ১.৫ কোটি মানুষ, আর এতে ক্ষতির মুখে পড়বেন প্রায় ৬ কোটি। এর বাইরে রয়েছেন বেকার ও কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীরা। রাতারাতি ইতিবাচক পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে পরিকল্পিত উপায়ে কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট রাশেদ বাপ্পির। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা মুবিন ৩ বছরেরও বেশি সময় ধরে লড়ছেন চাকরির বাজারে, তবুও ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত সাফল্য। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা করোনা। ২ মাসেরও বেশি সাধারণ ছুটির সময়ও হয়নি কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। যারা বেকার আছে তাদের আরো বেশি সংকটে পড়ে গেছে এখন। যাদের বয়স শেষ বা যারা বয়স শেষের পথে, তারা কিন্তু সরকারি চাকরি আসা প্রায় ছেড়ে দিচ্ছে। প্রত্যাশিত বেতন আর সম্মানের পেশায় থেকেও ফজলে রাব্বির ট্র্যাজেডি কোনো অংশে কম নয়। করোনার করাল থাবায় তিনি সহ আজ চাকুরিহীন একই প্রতিষ্ঠানের ২৫০০-এরও বেশি কর্মী। আমরা মেট্রো রেলের প্রজেক্টে আছি, CP3 CP4 টার্মিনেশন বলে একটা লিস্ট দিয়ে দিচ্ছে ২৬০০ জনের। এই সময়টা আমরা পুরোটাই বেকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের হিসেবে করোনার প্রভাবে চাকরি হারাতে যাচ্ছেন অন্তত ১.৫ কোটি মানুষ, যাদের মধ্যে গার্মেন্টস, ব্যাংক, ইন্স্যুরেন্স সহ আছে আরও অনেক খাত। চাকরি হারানো বিপুল এই জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন কর্মহীন প্রবাসী শ্রমিক ও বেতন ছাটকাট হওয়া মানুষও। ৩.৫ মাস ধরে কুয়েতের সমস্ত জায়গায় কার্যক্রম বন্ধ, সমস্ত কোম্পানিরই। তো সেহেতু এমতো অবস্থায় আমরা যারা প্রবাসী আছে, আমাদের জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি যে কোম্পানিতে চাকরিরত আছি, এই করোনা সংকটকালে হঠাৎ করে তারা সব এমপ্লয়ীদের বেতন 50%-এ নামিয়ে এনেছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আলাদা পরিকল্পনার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনার মতো পরিস্থিতিতে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন। কর্মহীন জনগোষ্ঠীকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান। সামগ্রিকভাবে করোনার পরিস্থিতিটা একটা উন্নতি হওয়া দরকার, চাহিদা সৃষ্টি করতে হবে আভ্যন্তরীণ এবং বৈদেশিক। শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত সহ দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি জীবন জীবিকার পথ সুগম করার কৌশলে যখন রাষ্ট্র, তখন লাখো মানুষের বেকার হয়ে পড়া দেশের সামগ্রিক আর্থসামাজিক বাস্তবতার জন্য সবথেকে বড় হুমকি। সংকট মোকাবেলায় অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি কর্মীর প্রতি প্রতিষ্ঠানের সহানুভূতিশীল আচরণও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে চিকিৎসা না পেয়ে অনেক রোগী মারা যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বেসরকারি হাসপাতালগুলোতে শ্বাসকষ্টের রোগীদের কোনো সেবা না দেওয়ার অভিযোগ স্বজনহারাদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ভোগান্তি চরমে উঠেছে। তবে স্বাস্থ্য বিভাগ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দিচ্ছে বলে দাবি সিভিল সার্জনের।
নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ডায়াবেটিস সমস্যা সহ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন 70 মিজানুর রহমান। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে নগরীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোথাও মুক্তিযোদ্ধা পিতাকে ভর্তি করাতে পারেনি সন্তানেরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও মেলেনি পর্যাপ্ত চিকিৎসা সেবা। শেষ পর্যন্ত আইসিইউ না পেয়ে সন্তানের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হতভাগ্য পিতা। আমার সিলিন্ডার থেকে আবার আরেকজনকে সিলিন্ডার লাইন দিছে, শেয়ার করছে। তো প্রেশার কমে গেছে না, তো প্রেশার করে পাশের রোগীটা মারা গেছে, তা আমার রোগীটা তো নার্ভাস হয়ে যাবে স্বাভাবিক। ষাটোর্ধ্ব জসিমউদ্দিন কাজ করতেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। বুধবার রাতে স্ট্রোকে আক্রান্ত হন, সাথে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। যোগাযোগ করে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলেও অভিযোগ চিকিৎসা সেবা না পাওয়ার, আইসিইউ সাপোর্ট না পেয়ে মৃত্যু হয় তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে একজন চিকিৎসক পাইনি ওই রাতে, এই কঠিন মুহূর্তে। আমার বাবাকে মৃত ঘোষণা করছে কে? একজন ডাক্তার মৃত ঘোষণা করে নাই, আমার বাবাকে মৃত ঘোষণা করছে আয়া। শুধু বেসরকারি হাসপাতাল নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেরও একই অবস্থা। দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে এসে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এবার ওইদিকে দেখা যায়, এবার ওইদিকে দেখা যায়, একজনের কাছে গেলে আরেকজনের কাছে দেখা যায়। দূর থেকে বসে বসে আমার চেহারা দেখিয়ে একটা প্রেসক্রিপশনের লেখা যায়, এগুলোতে কোনো কাজ হচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। 100 বেড নিয়ে যে কোভিড হাসপাতাল চালু হয়েছিল, সেই হাসপাতালে এখন 10টা আইসিইউ শয্যা সহ আমাদের আরও 50 বেড বাড়ানো হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা 100 বেড দিয়ে শুরু করে আরও 50 বেড বাড়ানো হয়েছে, এবং সেখানে কোভিড আক্রান্ত কোনো রোগীর যদি রেনাল ডায়ালাইসিসে লাগে, সে ব্যবস্থাও এখন চূড়ান্ত পর্যায়ে। চট্টগ্রামে করোনায় 100-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর কত মানুষের মৃত্যুর পর কর্তৃপক্ষের ঘুম ভাঙবে ও সাধারণ মানুষজন পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে, সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, সচেতনতার জোরেই করোনাকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে জাপান, সংকটে প্রবাসীরাও পেয়েছেন সরকারি সহায়তা। করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে জোন ভিত্তিক লকডাউন নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ধানমন্ডিতে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রবিন, কবির, নোভেল করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণ রোধে যে রাজধানীর 45টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু সেই চিহ্নিত করার পরেও যে নানা ধরনের ধোঁয়াশা কিংবা যে অস্পষ্টতা থাকার কারণে আমরা আসলে দেখেছি যে জনগণের মধ্যেও বা সাধারণ মানুষের মধ্যেও নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, সন্দেহ, সংশয় সেগুলো কাজ করছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আসলে এই বিষয়টি জানার চেষ্টা করছেন বারবার যে আসলে যেহেতু 45টি এলাকা রাজধানীতে চিহ্নিত করা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 17টি এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 28টি এলাকা, সবগুলো এলাকাই কিন্তু বড় বড় এলাকা। তো ঠিক যেহেতু সরকারের এখন পর্যন্ত বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে আমরা যতটুকু আঁচ করতে পেরেছি, এসব বড় বড় এলাকার যে ক্লাস্টার ভিত্তিতে লকডাউনে যাওয়ার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ এলাকায়, তো সেই গুচ্ছ গুচ্ছ এলাকা কোনগুলো হবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের জিজ্ঞাসা বা যে ধোঁয়াশা এবং অস্পষ্টতা থাকার কারণে কিন্তু তাদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা রয়েছেন। সবচেয়ে বেশি কিন্তু এই বিভ্রান্তিতে পড়েছেন যারা কর্মজীবী মানুষ রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন বা চাকরিজীবী রয়েছেন। তাদের জিজ্ঞাসা, যদি আদৌ তাদের এলাকায় যে লকডাউন কার্যকর করা হয়, তো সেক্ষেত্রে তাদের কর্মস্থলের পরিবেশটা কি হবে সেগুলো নিয়ে, বা যারা সাধারণ মানুষ তারা আসলে যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তারা আসলে যে কিনে নেবেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে আসলে এক ধরনের ধোঁয়াশার মধ্যে কাজ করছে। তারা চান এই বিষয়গুলো যেন এক ধরনের একটি স্পষ্ট একটি বার্তা আসে। তবে পাশাপাশি যদি একটু জানাতে চাই, আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে তিনি হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমকে একটি বার্তা দেবেন, এবং দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস তিনি একটি সমন্বয় সভা করেছেন। তবে অন্যদিকে সকালের দিকে গণসংযোগ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তাদের একটি বার্তায় জানিয়েছে যে লকডাউন কার্যকরে সরকারের নির্দেশনা পালনে তাদের যে তৎপরতা, যে সেনাটহল জোরদার করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। কবি ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছিলেন ধানমন্ডি এলাকা থেকে ঢাকার লকডাউন পরিস্থিতির খবর। করোনা পরিস্থিতিতে ঝুলিয়ে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের প্রায় 200 নির্বাচন।
স্থগিত আছে জাতীয় সংসদের 3টি আসনের উপনির্বাচনও। নির্বাচন কমিশন বলছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ভোট হবে না। এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পরও বর্তমান জনপ্রতিনিধি তার পদে বহাল থাকবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। ভোটের আবেদনে তুঙ্গে উঠেছিল চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। ভোট হওয়ার কথা ছিল গত 21 মার্চ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর প্রকোপে আটকে যায় 19.5 লাখ ভোটারের এই সিটির নির্বাচন। একই সঙ্গে স্থগিত হয় পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন সহ স্থানীয় সরকারের প্রায় 200টি নির্বাচন। করোনা একেবারেই বিদায় না হওয়া পর্যন্ত এসব নির্বাচন আয়োজনের কথা আপাতত ভাবছে না নির্বাচন কমিশন। নির্বাচনে সাধারণত মিছিল হয়, মিটিং হয়, গণজমায়েত হয়, এই সমস্ত তো একটু রিস্কি। যদি এমন হয় যে করোনা সহজে যাচ্ছে না, এটা নিয়ে আমাদের থাকতে হবে, তাহলে হয়তো নির্বাচন আরো পিছনে হবে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়ে গেলে প্রশাসক নিয়োগের বিধান ছিল এক সময়, কিন্তু প্রচলিত আইনে নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধি বহাল থাকবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এখন যেহেতু নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই, নতুন করে আরেকটি পরিষদের কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বর্তমান যে পরিষদ আছে সে পরিষদ কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য ঘোষিত যশোর 6, পাবনা 4 ও বগুড়া 1 আসনেও নির্বাচন করা যাচ্ছে না করোনার কারণে। ইসি বলছে নির্ধারিত 90 দিন পার হয়ে গেলে সাংবিধানিক ক্ষমতা বলে আরও 90 দিন স্থগিত করে রাখবেন প্রধান নির্বাচন কমিশনার। আরো 90 দিন প্রধান নির্বাচন কমিশনার বাড়িয়ে দিয়েছেন। যদি কোনো জাতীয় দুর্যোগ থাকে বা প্রতিকূল অবস্থা থাকে তাহলে আরো 90 দিন বাড়াতে পারেন। আইনে দেওয়া সব সময় পার হয়ে গেলে রাষ্ট্রপতি এবং উচ্চ আদালতের নির্দেশনাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রতিরোধে কোভিক বা করোনা ভাইরাস কিলিং কিট আবিষ্কার করেছেন বরিশালের গবেষকরা। তাদের দাবি এই কিট ব্যবহারে 6 সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণ সম্ভব। পাশাপাশি আক্রান্ত ব্যক্তি কোভিক কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তি রোগীর সংস্পর্শে এলেও করোনায় আক্রান্ত হবেন না। মান নিয়ন্ত্রণ পরীক্ষায় এটি উত্তীর্ণ হলে মানুষের স্বার্থে দ্রুত সরকারি অনুমোদন দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। আমিনুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব স্তব্ধ করোনা ভাইরাসের দাপটে। দেশে করোনায় সরকারি হিসেবে হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, আক্রান্ত হয়েছে ৭৮,০০০-এর বেশি। এই অবস্থায় গত 2 মাসের গবেষণায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার HM মাসুম বিল্লাহ, তার সহযোগী ডাক্তার উম্মে তাহেরা ইলা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর রেহেনা পারভিন যৌথভাবে করোনা নিয়ন্ত্রণে কোভিড কিট তৈরি করেছেন। এই কিটের মাধ্যমে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কিটের প্রোটোকল বিএমআরসিকে জমা দেওয়া হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আক্রান্ত ব্যক্তি কোভিড কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তি রোগীর সংস্পর্শে গেলেও করোনায় আক্রান্ত হবেন না বলে দাবি কোভিড কিটের প্রধান আবিষ্কারকের। কোভিড কিটটি আক্রান্ত ব্যক্তির সাথে একটি ভেন্টিলেশন মাস্ক এবং টিউবের সাথে কানেক্টেড থাকবে এবং নির্গত নিঃশ্বাসে জীবাণু এই ডিভাইসে আসা মাত্র 99.995%-এর অধিক জীবাণুমুক্ত হয়ে যাবে। বিষয়টি চিকিৎসকদের মাঝে আশা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সেটা যদি কার্যকরী হয় তাহলে আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছে তারা আসলে কিন্তু আক্রান্ত হবে না। তবে আমরা বিশ্বাস করি যে পজিটিভ জিনিসটা সবাই গ্রহণ করবে, আমাদের সরকারও গ্রহণ করবে। অপরদিকে মান নিয়ন্ত্রকদের পরীক্ষায় এটি উত্তীর্ণ হলে কোভিড কিটের সরকারি অনুমোদন মানুষের স্বার্থে দ্রুত দেওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ। এই কিটটি সরকারি পর্যায়ে অতি দ্রুততার সাথে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনুমোদন দিলে আমাদের বর্তমান সংকট সময়ে করোনা নিয়ন্ত্রণে অনেক সহায়ক হবে। গত 12 মে অনুমোদনের জন্য কোভিড কিট বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসিতে পাঠানো হয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে আমার ফার্মেসি নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ, যার অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা বাসায় বাসায় ওষুধ পৌঁছে দেবেন। এ সম্পর্কে বিস্তারিত জানাতে নগরীর মোমিন রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন কমল দে। কমল।
ধন্যবাদ কবির। বন্দরনগরী চট্টগ্রামে ওষুধ নিয়ে এবং ওষুধের দাম নিয়ে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্য নিরসনে কাজ শুরু করেছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার ফার্মেসি নামে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে, যে প্রজেক্টের আওতায় 20 জন তরুণ স্বেচ্ছাসেবক বাসায় বাসায় গিয়ে ওষুধ পৌঁছে দিয়ে আসবেন। একটা হটলাইন নম্বর দেওয়া হয়েছে, সেই হটলাইন নম্বরে নগরবাসী যে কেউ ফোন করতে পারবেন। যে কেউ ফোন করার পরে তারা বিভিন্ন প্রতিষ্ঠিত ফার্মেসি থেকে গিয়ে ওষুধটি কিনে নেবেন এবং ওষুধটি কিনে নিয়ে তারা বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসবেন, এবং সেটি হবে প্রকৃত মূল্য থেকে 15% কম দামে। এটি মূলত চট্টগ্রামের পুলিশ প্রশাসন যেটি চালু করেছে, সেটা হচ্ছে যে চট্টগ্রামে যে কদিন ধরে যে করোনা রোগীদের ওষুধ নিয়ে একটি চরম নৈরাজ্য চলছে, 3 থেকে 4 গুণ দামে ওষুধ বিক্রি করা হচ্ছে এবং কৃত্রিম সংকটের কারণে সেই ওষুধ বাজারেও পাওয়া যাচ্ছিল না। আর তারই প্রেক্ষিতে গিয়ে সিএমপি দক্ষিণ জোনের উপকমিশনার SM মেহেদি হাসান এবং সাথে রয়েছেন ওসি কোতোয়ালি মোহাম্মদ মহসিন, আসলে তারা দুজনের এই প্রজেক্টে দাঁড় করিয়েছেন। তারা এই 20 জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত করেছেন, তাদেরকে মানসিকভাবে বিল্ড আপ করেছেন যাতে তারা বাসায় বাসায় গিয়ে ওষুধগুলো পৌঁছে দিয়ে আসতে পারে। এবং তাদের 20 জনের কাছে একটা হটলাইন নম্বর দেওয়া হয়েছে, যে হটলাইন নম্বরটি প্রচার করা হচ্ছে। সেই হটলাইন নম্বর দিয়ে নগরবাসী ফোন করতে পারবেন। ফোন করার পরে সেই 20 জন তরুণ যে কোনো একজন গিয়ে সেই ফার্মেসিতে ওষুধটি সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরে সেটি পৌঁছে দিয়ে আসবেন বাসায়। তা আমরা একটা অল্প কথা জানতে চাইবো, আসলে আপনারা এটা কেন করতে গেলেন? আমরা SM মেহেদিতে কথা বলছি। আসলে আপনারা দেখেছেন যে চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশেই কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই করোনাকালীন বিভিন্ন দুর্যোগের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করছে, এবং সেটিকে মাথায় রেখেই আমরা মূলত সাধারণ মানুষ যেন বিশেষ করে করোনা চিকিৎসায় যে সকল ওষুধ এবং পণ্য সামগ্রী ব্যবহৃত হয় সেগুলো সাপ্লাই দেওয়ার জন্যই আমরা এখানে। এবং আপনি বললেন যে 15% কম দামে, 15% টাকা আমরা নিজেরা ভর্তুকি দিয়ে সাধারণ গ্রাহকের কাছে এটি পৌঁছে দিচ্ছি। এবং আমি আশা করছি এই পুরো সেবাটি এখন আছে 20 জন এবং আমাদের পাইপলাইনে আরও 90 জন আছে। আমরা পুরো চট্টগ্রাম শহরে এই সেবাটি আমরা চালু করতে সক্ষম হব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম SM মেহেদি হাসানের সাথে। আসলে শুনছিলেন যে চট্টগ্রামে যে ওষুধ নিয়ে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্য নিরসনে পুলিশ প্রশাসন মাঠে নামিয়েছে 20 জন তরুণকে, যে তরুণরা ওষুধ ফার্মেসি থেকে কিনে বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসবে এবং নগরবাসী একটা হটলাইন নাম্বার তাদের কাছে ওষুধের প্রেসক্রিপশন পাঠাবে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী তারা ওষুধটি কিনে নেবে এবং সেটা হবে 15% ভর্তুকি মূল্যে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে পুলিশের পক্ষ থেকে আমার ফার্মেসি নামে যে প্রজেক্টটি দাঁড় করানো হয়েছে করোনা রোগীদের সাহায্যার্থে, তার সর্বশেষ তথ্য। কমল দে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে বাসায় বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কার্যক্রমের খবর। স্রোতস্বিনীর টলমলে পানিতে পালতোলা নৌকার ছোটাছুটি, নদীর বুকে নির্মল বাতাসের আলিঙ্গন। ঢাকার চারপাশের নদীর রূপ এখন এমনই, বেড়েছে নদীর প্রশস্তাও। বিএডব্লিউটিএ বলছে উচ্ছেদ অভিযানের পর বর্ষার পানিতে ফিরেছে যৌবন, তবে পরিবেশবিদরা বলছেন স্থায়ীভাবে সীমানা পিলার ও নদীর গভীরতা না বাড়ালে ফের দখল হয়ে যাবে। রিপোর্ট মাহমুদ রাকিবের। রৌদ্রস্নাত তুরাগ, স্বচ্ছ জলের তরঙ্গে ডিঙি নৌকার বৈঠার ছপ ছপ শব্দ আর উচ্ছ্বসিত মাঝি মাল্লার হাঁকডাক, যেন নবরূপে যৌবন ফিরেছে তুরাগে। যদিও পাখির চোখে তুলনা করলে দেখা যাবে 3-4 মাস আগেও দখলে আর দূষণে তুরাগ ছিল অনেকটাই মৃত। তুরাগ পাড়ের মানুষ ও মাঝিরা বলছেন উচ্ছেদ অভিযানের পর নদী কেটে প্রশস্ত করায় বর্ষার পানিতে তুরাগ ফিরে গেছে উচ্ছল যৌবনে। এখন ময়লার গন্ধ নাই, এলাকার মানুষ সুন্দরভাবে চলতে পারে, পানিটা মানুষের ব্যবহার করার উপযুক্ত হয়েছে। নদীর এই চির যৌবনা রূপ দেখে তো আমরা খুবই খুশি। শুধু তুরাগ নয়, বদলেছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও বালু নদীও। দখলমুক্ত অভিযানের নেতৃত্বে থাকা বিএডব্লিউটিএর কর্মকর্তা বলছেন তুরাগের আগের চেহারা ফেরাতে সরকারের খরচ হয়নি, বরং রাজস্ব আদায় হয়েছে প্রায় 18 কোটি টাকা। আগে নদী যেখানে মাত্র 100 ফুটেরও নিচে প্রবাহিত হতো, এখন তো আমরা দেখতে পাচ্ছেন যে প্রায় 600 ফিট নদী চওড়া হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন এখন নদীর দুপার স্থায়ীভাবে বাঁধায় ও ময়লা না উঠালে শুকনা মৌসুমে ফের নদী দখল হয়ে যাবে। বর্ষা মৌসুমে সুচিহ্নিতভাবে ওয়াকওয়ে বনায়ন নিশ্চিত করে নদীর এই সংরক্ষণ বা পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়িত হবে। ওয়াল তৈরি করে নদীর পার রক্ষার ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা দ্বিতীয় পর্যায়ে কাজ চলছে বেশ কিছু অংশ, এবং এর তৃতীয় পর্যায়ে যখন শুরু হবে তখন আরও বেশি এলাকা আমাদের তীর রক্ষার কাজ হবে। প্রতি বছর বর্ষা মৌসুমেই এমন যৌবন ফিরে পায় তুরাগ সহ দেশের সকল নদ নদী, যা বর্ষা মৌসুমের পর আবার হারিয়ে যায়। তবে নগরবাসীর প্রত্যাশা নদী দখল মুক্তির এমন শক্তিশালী অভিযানের পর এবার অন্তত ঢাকার চারপাশের নদীগুলো টেকসইভাবে তার জীবন্ত সত্তা ফিরে পাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
দীর্ঘ ৮৬ দিন পর আন্তর্জাতিক রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার। চালু হয়েছে কাতার এয়ারওয়েজের ফ্লাইট। বিমানের লন্ডন ফ্লাইট চলবে রোববার থেকে। করোনার আঘাতে বিপর্যস্ত শ্রমবাজার, চাকরি হারাতে পারেন অন্তত ১.৫ কোটি মানুষ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের। করোনা ভাইরাস কিলিং কিট আবিষ্কারের দাবি বরিশালের ২ গবেষকের। আক্রান্ত ব্যক্তি ব্যবহার করলে ছড়াবে না কোভিড, দ্রুত সরকারি অনুমোদনের আহ্বান। করোনার কারণে ঝুলে আছে চট্টগ্রাম সিটি সহ স্থানীয় সরকারের প্রায় ২০০ নির্বাচন। এখনই ভোট নয় জানালো কমিশন, দায়িত্বে থাকবেন আগের জনপ্রতিনিধিরাই। এবং বর্ষার শুরুতেই নবযৌবনা ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করায় বিনা খরচেই ফিরেছে রূপ। স্থায়ী সীমানা পিলার বসানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।